শুধু গণভোটে সংবিধান সংশোধন হয়ে যাবে না বলছে বিএনপি। সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ না মানার হুঁশিয়ারি। একটি গোষ্ঠীর বিরুদ্ধে ভোট বানচালে ষড়যন্ত্রের অভিযোগ। জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না। নির্বাচনে তাদের জেতার কোনো সুযোগ নাই। তারা নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টার ভাষণে গুরুত্ব পেয়েছে একটি বিশেষ দলের স্বার্থ, বলছে জামায়াত। ৩ উপদেষ্টার পদত্যাগ এবং নির্বাচনের আগেই গণভোটের দাবি। এই সরকার বুঝি হোক না বুঝি হোক একটি দলের সে ফাঁদে পা দিয়েছে। ৩ জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে। আমরা তাদের অপসারণ দাবি করছি। আপনি ন্যাশনাল কনসেনসাস কমিশনের চেয়ারম্যান হিসেবে অধিকার আছে, আপনি এই ঘোষণা সংশোধন করে জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করুন। সনদ বাস্তবায়ন আদেশের অস্পষ্টতা নিয়ে সরকারের ব্যাখ্যা চায় এনসিপি। আমরা জুলাই সনদের আইনি ভিত্তি পেয়েছি, কিন্তু নৈতিক ভিত্তি জায়গাটা আমরা পাইনি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন নিবিড়। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানাতে আপনাদের সঙ্গে থাকবো আমি তাজিন খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সনদ বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত হলেও মতানৈক্য কাটেনি দলগুলোর। মুখোমুখি অবস্থানে নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে সরকার। মত বিশ্লেষকদের ছাড় দেওয়ার পরামর্শ। কার্যক্রম ও নিবন্ধন স্থগিত হয়, নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। অন্তর্ভুক্তিমূলক ভোট করার অঙ্গীকার। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির কারখানার সন্ধান। 35টি ককটেল ও বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ। পরিত্যক্ত বাড়িতে দীর্ঘদিন ধরে চলছিল কার্যক্রম। রংপুরের ব্যবসায়ী আশরাফুল হত্যা মামলার প্রধান আসামি জরেজ কুমিল্লা থেকে গ্রেফতার। র্যাবের হাতে তার ঘনিষ্ঠ শামীমাও। জব্দ করা হয়েছে নানা আলামত। এবং সবজির বাজারে লকডাউনের প্রভাব। সরবরাহ সংকটের অজুহাতে কেজিতে 40 টাকা পর্যন্ত বেড়েছে দাম। চড়া ইলিশের দরও। কমতে শুরু করেছে পেঁয়াজের ঝাঁঝ। জুলাই সনদ প্রতিপালনে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, শুধু গণভোট দিয়ে সংবিধান সংশোধন করা যাবে না, তা করতে হবে সংসদের মাধ্যমে। জাতীয় সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বিএনপি মানবে না বলেও হুঁশিয়ারি করেন সালাউদ্দিন। জেতার সুযোগ না থাকা একটি গোষ্ঠী ভোট বানচালে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে মৌন মিছিল। মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ নারী ও শিশু অধিকার ফোরামের নেত্রীদের। মিছিলের আগে রাজধানীর শাহবাগে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, যারা ভোটের নামে ধর্মকে নিয়ে ব্যবসা করছে তারাই নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনার কথা বলছে। দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়। তারা বলছে কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে। তারা চায় নারীরা অন্তর্মহলে বন্দী থাকুক। তিনি আরও বলেন, আইনি ভিত্তি পাওয়ায় জুলাই সনদ প্রতিপালনে অঙ্গীকারবদ্ধ বিএনপি। সালাউদ্দিন আহমদ জানান, শুধু গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন ও সংবিধান সংশোধন করা যাবে না, করতে হবে জাতীয় সংসদের মাধ্যমে। গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না, তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না। এদিন চট্টগ্রামে বাঁশখালীতে সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনে জেতার সুযোগ নেই জেনেই একটি গোষ্ঠী ভোট বানচালের ষড়যন্ত্র করছে। একটি গোষ্ঠী তারা নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
কারণ নির্বাচনে তাদের জেতার কোনো সুযোগ নাই। 14-15 মাস হয়ে গেছে একটি অনির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশ চলছে, যার কারণে সবকিছু স্থবির হয়ে গেছে। এর আগে চট্টগ্রামে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু জানান, দেশে সৃষ্ট বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারে একমাত্র নির্বাচিত সরকার। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে সব সমস্যার সমাধান হবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার ভাষণে একটি বিশেষ দলের স্বার্থ গুরুত্ব পেয়েছে বলে অভিযোগ তুলেছে জামায়াত। দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এর মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছে সরকার। 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সরকারকে ভুল পথে নিয়ে যাচ্ছেন 3 উপদেষ্টা। নাম উল্লেখ না করে অবিলম্বে তাদের পদত্যাগ চেয়েছে জামায়াত সহ 8 দল। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতেই বৈঠকে বসে 5 দফা দাবিতে আন্দোলনরত 8 দল। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সকালে মগবাজার আল ফালা মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, একটি দলের স্বার্থকে গুরুত্ব দিয়ে সংস্কারে ব্যাপক পরিবর্তন এনেছে সরকার। আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি, সরকার নিয়োজিত কমিশনের সুপারিশকে গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাটছাঁট দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থ নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তন এনে তার ভাষণ দিয়েছেন। এবং আনফর্চুনেটলি এই সরকার বুঝি হোক না বুঝি হোক, ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকারই হোক, তারা একটি দলের সে ফাঁদে পা দিয়েছে। 3 উপদেষ্টা সরকারকে ভুল বুঝিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন জামায়াত নেতা তাহের। সাফ জানান, জাতীয় নির্বাচনের আগেই দিতে হবে গণভোট। প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন, একই দিনে নির্বাচন, গণভোট এবং জাতীয় নির্বাচন, সেটার পরিবর্তন করে অনতি বিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। 2, কমপক্ষে 3 জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। আরেকটি পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত নির্বাচনের রায়ের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিনা এ ব্যাপারে আমাদের মনে এবং জনগণের মনে আশঙ্কা তৈরি হচ্ছে। আগামী রোববার নতুন কর্মসূচি ঘোষণার কথাও জানান 8 দলের নেতারা। এর আগেও আমরা দেখেছি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন দিয়ে জনগণকে সংকটে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ঘোষণা সংশোধন করার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় খুলনার দৌলতপুরে জনসভায় তিনি বলেন, সংবিধান অনুযায়ী এখন নির্বাচনের কোনো ভিত্তি নেই। গণভোটের মাধ্যমে হ্যাঁ বা না ভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনের স্বীকৃতি দিতে হবে। নির্বাচন ও আন্দোলন একসঙ্গে চলবে বলেও জানান তিনি। বলেন, যারা জুলাই সনদ মানতে চান না, নির্বাচন তাদের জন্য নয়। একই দিনে গণভোট আর একই দিনে জাতীয় নির্বাচন দেওয়ার কারণে ভোটারদেরকে বুঝতে দেয়া হলো না যে কি কি সংস্কার হতে যাচ্ছে। না বুঝে একই দিনে এতগুলো প্রশ্ন বুঝবে নাকি মার্কায় ভোট দিবে, জনগণকে একটা সংকটে ফেলে দেওয়া হয়েছে। আপনি ন্যাশনাল কনসেনসাস কমিশনের চেয়ারম্যান হিসেবে অধিকার আছে, আপনি এই ঘোষণা সংশোধন করে জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করুন। জুলাই সনদ বাস্তবায়নের আদেশে যেসব বিষয়ে অস্পষ্টতা রয়েছে তার ব্যাখ্যা দিতে হবে সরকারকে, এমন মন্তব্য করেছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। বাস্তবায়নের আদেশে অস্পষ্টতা দূর হলেই জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষর করবে বলে জানিয়েছেন তিনি। এদিকে জনগণকে পাশ কাটিয়ে বিএনপি এবং জামায়াতকে খুশি করতেই জুলাই সনদের আদেশ জারি করেছে সরকার, এমন অভিযোগ দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির। ফেসিবাদী ব্যবস্থা থেকে মুক্ত করতে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণের পর দলের প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নের আদেশকে ইতিবাচক হিসেবে দেখলেও আদেশে অনেক বিষয়ে অস্পষ্টতা আছে এমন মন্তব্য করে সরকারের কাছে এর ব্যাখ্যা চেয়েছে দলটি। জুলাই সনদ আদেশ জারি করা হলেও
জুলাই সনদ আদেশের মধ্যে এমন কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে যাতে করে জুলাই সনদের আসলে পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভবপর হবে কিনা তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয় এবং নানা পক্ষ এখানে রয়েছে যারা আসলে নোট অফ ডিসেন্ট সহকারে এই জুলাই সনদকে এবং এই গণভোটের ফলাফলকে তারা দেখতে চান। তারা যদি ক্ষমতাপ্রাপ্ত হন সেক্ষেত্রে এই জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করে বা তাদের মতো করে ব্যাখ্যা করে সেখান থেকে নোট অফ ডিসেন্টের যে ইস্যুটা আছে সেটাকেই তারা প্রধানতম করে তোলার সুযোগ তারা পেয়ে যাবেন এই টেক্সটের মধ্য দিয়ে। দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এই আদেশের মাধ্যমে দলগুলোকে খুশি করা হলেও জনগণের দাবিকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। আরেক প্রশ্নের জবাবে আদেশে রাষ্ট্রপতিকে দিয়ে স্বাক্ষর করার সমালোচনা করেন তিনি। যেই প্রক্রিয়া আদেশটা জারি করা হয়েছে, যেই কথামালাগুলো এসেছে, এটার মধ্য দিয়ে আমরা আবার পূর্বের ফেসিলিটি ব্যবস্থার দিকে যাব। নতুন কোনো কাঠামো আমরা দেখতেছি না। সরকার কয়েকজন উপদেষ্টাকে পাশে বসিয়ে, যেখানে বিএনপি এবং জামায়াতের উপদেষ্টা রয়েছে, তাদের কথা মতো সরকার জনগণকে পাশ কাটিয়ে ৭২ সংবিধানের পথে হাঁটা শুরু করেছে। যেসব বিষয়ে অস্পষ্টতা রয়েছে সেগুলো স্পষ্ট হওয়ার পর এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে বলেও জানান দলটির নেতারা। শাওয়াব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। গণভোটের তারিখ নির্ধারণ এবং সনদের বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত হলেও মতানৈক্য কাটেনি রাজনৈতিক দলগুলোর। সংবিধান বিশেষজ্ঞ মনে করেন রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থানে নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সনদ নিয়ে সব দলকে ছাড় দেওয়ার আহ্বান রাজনৈতিক বিশ্লেষকের। হাসান ওয়ালির প্রতিবেদন। দীর্ঘ বৈঠকে ঐকমত্য এবং অনৈক্যের মধ্য দিয়ে তৈরি হওয়া জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। তা নিয়েও মুখোমুখি রাজনৈতিক দলগুলো। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট হবে নির্বাচনের দিন। তত্ত্বাবধায়ক সরকার গঠন, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, উচ্চকক্ষে পেয়ার সহ 4 পয়েন্টে মৌলিক বেশ কিছু সংস্কার উল্লেখ থাকবে। সব প্রশ্নের জন্য একটি হ্যাঁ বা না দিয়ে মতামত জানাবেন ভোটাররা। একই দিন গণভোট এবং নির্বাচনকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে নির্বাচনের দিনই গণভোট মানতে নারাজ নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবিতে রাজপথে থাকা জামায়াত। আর রাষ্ট্রপতি কর্তৃক আদেশ জারির সমালোচনায় এনসিপি। ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞ প্যানেলে কাজ করা জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া মনে করেন রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানে নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরস্পর বিরোধী অবস্থানকে বিবেচনায় নিয়ে ওনারা একটা মধ্যবর্তী জায়গায় এসে আদেশটা জারি করতে পেরেছেন, যেটা একটা বৃহত্তর ঐক্যের জন্য ভিত্তি হতে পারে। উচ্চকক্ষ সংখ্যানুপাতিক পদ্ধতিতে হওয়া উচিত কিনা এই বিষয়টা গণভোটে নিয়ে যান, তখন আপনি অতিরিক্ত যেই তথ্যটা জানতে পারবেন সেটা হলো একটা বড় রাজনৈতিক দলের ভিন্ন মত সত্ত্বেও জনগণ এই বিষয়ে কি ভাবছে। জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকার রাইট ট্র্যাকে আছে বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক। নির্বাচনটা সঠিকভাবে হওয়ার জন্য জুলাই সনদ সংক্রান্ত এটার একটা অবসান হওয়া জরুরি বলে আমি মনে করি এবং এটা রাজনৈতিক দলগুলো যে যার জায়গা থেকে যদি একটু ছাড় দেয় তাহলে সম্ভব। রাজনৈতিক দলগুলোর অনৈক্য পতিত স্বৈরাচারকে সুযোগ করে দিচ্ছে বলে মনে করেন এই বিশ্লেষক। সেই জন্যই তো আমরা বলছি যে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত এবং নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকের সময় তিনি কথা বলেন। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে অবৈধ অভিবাসন রোধ, বাণিজ্য বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সমুদ্র পরিবহন খাতে সহযোগিতা জোরদার সহ অন্যান্য ইস্যুতেও আলোচনা হয়। মন্ত্রী চ্যাপম্যান দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান এবং জুলাই চার্টারকে ঘিরে ন্যাশনাল কনসেনসাস কমিশন ও বিভিন্ন দলের চলমান সংলাপের প্রশংসা করেন। নির্বাচনে জিতলে শেখ হাসিনার বিচার সহ বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ঢাকা ৬ আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। বিকেলে রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে আয়োজিত নির্বাচনী গণমিছিলে এই ঘোষণা দেন তিনি। বলেন, নির্বাচিত হলে চাঁদাবাজ সন্ত্রাসীদের নির্মূলে করা হবে। ষড়যন্ত্র না করে রাজনৈতিক দলগুলোকে ভোটের মাঠে নামার আহ্বান জানান বিএনপি মনোনীত এই প্রার্থী। আগামী ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় নির্বাচন হবে। সেই জাতীয় নির্বাচনে
বাংলাদেশের মানুষের উপরে সমস্ত কিছু আপনারা দয়া করে ছেড়ে দেন, তারাই নির্ধারণ করুন। আপনারা আপনাদের সংস্কার প্রস্তাব, আপনাদের কর্মসূচি নিয়ে দাঁড়ে দাঁড়ে যান। জনগণ যাকে ভালো মনে করবে তারাই রাষ্ট্র পরিচালনায় আগামী দিনে আসবে। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযানে উদ্ধার করা হয়েছে 35টি ককটেল। পুলিশের ধারণা, ক্যাম্পের অভ্যন্তরীণ সংঘাতের পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিতে সরবরাহ করা হতো এসব ককটেল। বৃহস্পতিবার ককটেল বিস্ফোরণের সময় 3 জনকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় জেনেভা ক্যাম্পে চালানো হয় অভিযান। এ সময় ক্যাম্পের 7 নম্বর সেক্টরের ককটেল তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। একটি 3তলা ভবন এবং সামনের আরও একটি ভবনে অভিযান চালিয়ে 35টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। জব্দ করা হয় বিপুল পরিমাণ ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম। পুলিশ বলছে, মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের ঘাঁটি হিসেবে চিহ্নিত এই এলাকা। ককটেল তৈরির সরঞ্জাম পাই বিপুল পরিমাণে, প্রায় আপনারা দেখবেন 4 বস্তার পরিমত হয়েছে এখানে। পাশেই আরেকটা বাড়ি, নির্মাণাধীন বাড়ি, ওটাতে আমরা আরও অনেকগুলো ককটেল উদ্ধার করি। তো সব মিলে ককটেলের সংখ্যা হচ্ছে 35টা, আর প্রায় 4 বস্তার মতো জর্দার কৌটা, গ্লাস চূর্ণ, পেরেক, এগুলো উদ্ধার করতে পারি। কারখানাটিতে তৈরি ককটেলগুলো ব্যবহার হয় অভ্যন্তরীণ সংঘাতে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতেও এগুলো সরবরাহ করা হতো বলে ধারণা পুলিশের। জেনেভা ক্যাম্পের বাইরেও যেসব নাশকতার কাজ এতদিন হয়েছে বা বর্তমান সিচুয়েশনে হচ্ছে, সেখানে ব্যবহার হচ্ছে। তাছাড়া ভিতরে তাদের মধ্যে যে অন্তর্কন্দল আছে, নিজেদের বিভিন্ন গ্রুপের মধ্যে যে মারামারি হয়, সেখানেও তারা ব্যবহার করে থাকে। পরে উদ্ধার হওয়া 35টি ককটেল রায়ের বাজার বধ্যভূমি কবরস্থানে নিষ্ক্রিয় করে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট। এর আগে বুধবার সন্ধ্যায় রায়ের বাজারের বধ্যভূমি কবরস্থান থেকে 6টি পেট্রোল বোমা ও 4টি হাত বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে র্যাব 2। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে হত্যা ও লাশ 26 টুকরো করার ঘটনায় অভিযুক্ত জরেজ ও তার ঘনিষ্ঠ শামীমাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও র্যাবের পক্ষ থেকে তথ্য জানানো হয়। ডিবি জানায়, আশরাফুল হত্যার ঘটনার দায়ের হওয়া মামলার ভিত্তিতে তার ঘনিষ্ঠ বন্ধু জরেজুল ইসলামকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে পরকীয়ার কারণে হত্যাকাণ্ড বলে মনে করছে ডিবি। আর র্যাব জানায়, তারা এই মামলার আরেক অভিযুক্ত শামীমাকেও গ্রেফতার করেছে। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামতও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। চট্টগ্রামে এক রাতে ঘটে গেল 3 হত্যাকাণ্ড। রাঙ্গুনিয়ায় ইউনিয়ন শ্রমিক দলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়। ফোন করে ডেকে নিয়ে তাকে খুন করা হয় বলে দাবি স্বজনের। নগরীর এনায়েত বাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবক। স্বজনদের অভিযোগ, বন্ধুর বিরোধের জেরে হত্যাকাণ্ড। এছাড়া ফটিকছড়িতে মারা গেছেন পিটিয়ে আহত করা এক যুবক। সিসিটিভির ফুটেজে দেখা যায়, সাদা টি শার্ট পরা আকাশ ঘোষকে কয়েকজন যুবক মিলে মারছে। এক নারী তাদের ঠেকানোর চেষ্টাও করেন। এক পর্যায়ে করা হয় ছুরিকাঘাত। ঘটনা বৃহস্পতিবার রাত 1টার দিকে চট্টগ্রাম নগরীর এনায়েত বাজারের কষা এলাকায়। রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী বন্ধু ইমনের দাবি, সানি নামের আরেক যুবকের কাছে পাওনা টাকা চাইতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হন। তবে নিহতের বোনের দাবি, ইমনের সঙ্গে অন্য যুবকের দ্বন্দ্বের জেরে খুন হন আকাশ। ভিতরে ঢুকে দেখতেছি যে ওখানে আলিবাদের যে অনেকজনে ওকে মারতেছে। আমি যে সময় ওকে ঠেকাইছি একটু সরাই নিয়ে গেছে, ঠেলিয়া ও কি করছে, এই জিজে গেছে নাইফটা বের করে গেছে। নাইফটা বের করে মারছে, ওর রানে ফার্স্ট স্টেপ করছে। ইমন ওই কোন মহিলার ছবি টবি তুলছে, এগুলো নাকি ফেসবুকে দিয়েছে। এগুলো নিয়ে ইমনের সাথে ওই ছেলের সাথে দ্বন্দ্ব চলছে। ইমনকে বাঁচানোর জন্য সে ছাদে তুলেছে, বিচারটা যেন পাই। ভাই তো আর পাবো না। এদিকে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরবভাটা ইউনিয়নের শ্রমিক দল নেতা আব্দুল মান্নানকে গুলি করে হত্যা করা হয়েছে। ফোন করে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয় বলে দাবি স্বজনদের। যেখানে গোলাগুলি হয়েছিল, একটা লোকও ছিল না, এখানে কেউ ছিল না। একটা শহীদুল মেম্বার ছিল। যাওয়ার পরে দেখতেছে আমার ভাই এখানে মৃত্যু। বিবাহ অনুষ্ঠান ছিল, বিবাহ অনুষ্ঠান থেকে একটা বাজারে গেছিল, ওখান থেকে ওইখানে গেছে। এছাড়া বুধবার রাতে ফটিকছড়ির উত্তর দুরং এলাকার যুবক আব্দুল্লাহ আল মাসুদকে রড দিয়ে পিটিয়ে আহত করে কয়েকজন যুবক। রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মারা যান মাসুদ। এই ঘটনায় মাসুদের বড় ভাই আব্দুল্লাহ আল রাশেদ একই এলাকার ওসমান ও আফাসউদ্দিনের নামে উল্লেখ করে মামলা করলে গ্রেফতার হয় 2 জন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সবজির বাজারে পড়েছে লকডাউনের প্রভাব।
সরবরাহ সংকটের অজুহাতে কেজিতে 40 টাকা পর্যন্ত বেড়েছে দাম। চড়া ইলিশের দরও। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় সপ্তাহ ব্যবধানে 10 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। প্রতি কেজি সিম 140, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস 50 থেকে 60 টাকা, বেগুন করলা 100 টাকা সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 70 টাকার ওপরে। গাড়ি আসতেছে না লকডাউনের কারণে, যার ফলে একটু দাম বেশি। গরমের সবজিটা শেষ হয়ে যাওয়ার কারণে একটু সরবরাহ কম, এই কারণে একটু দাম বাড়তি। কমতির দিকে থাকা আগাম শীতকালীন সবজির দাম এক ধাক্কায় এত বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। সবজির দাম এখনো কমে নাই, অনেক দাম বেশি। শীত তো যত এগিয়ে আসছে সবজির দাম সস্তা হওয়ার কথা, কিন্তু সে অনুপাতে সস্তা হচ্ছে না। সব জায়গায় একই দাম শুনতেছি, কেউ কম রাখবে না। সিমের বাজার আজকে 120 টাকা 30 টাকা কেজি পর্যন্ত। এদিকে দাম চড়েছে মাছেরও। রুই কাতলার কেজি বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকায়, আর 1 কেজি প্রতি পিস ইলিশ বিক্রি হচ্ছে 3200 থেকে 3300 টাকা পর্যন্ত। অন্য সময় থেকে মনে হচ্ছে একটু বেশি, বাজারেও তো ইলিশটা একটু কম মনে হচ্ছে। মাছ নাই না হওয়ার কারণে মাছের রেট বাইরে গেছে। মাছের দাম তো এই সপ্তাহে অনেক বেশি। এর জন্য লকডাউন, মানুষের একটা মনের ভিতরে আতঙ্ক। তবে কিছুটা স্বস্তি পেঁয়াজের দরে। আমদানি ঘোষণার পর 2 দিনে কেজিতে 10 টাকা কমে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকায়। কিনলাম 1 কেজি পেঁয়াজ 110 টাকা। বাণিজ্য মন্ত্রী, কৃষি মন্ত্রী যে হুঁশিয়ারি দিয়েছে, ওই হুঁশিয়ারিতে আটঘাট আমদানি হয়েছে, যার আছে ওগুলো বেচে লাগতেছে। এদিকে দাম কমেছে ডিম ও সোনালী মুরগির। সপ্তাহ ব্যবধানে 5 টাকা কমে লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে 125 টাকায়। সোনালী মুরগির দাম কমেছে কেজিতে 10 থেকে 20 টাকা। স্থিতিশীল ব্রয়লারের বাজার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর হামলায় 2 শিশুর প্রাণহানির খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে অতর্কিত হামলার পাশাপাশি উত্তরাঞ্চলে অবস্থিত সালফিত এলাকার কাছে দেইর ইস্তিয়া গ্রামের হাজ্জা হামিদা মসজিদে আগুন দেয় ইসরায়েলিরা। মসজিদে আগুন ও পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। গাজাতেও হামলা অব্যাহত আছে। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর। এবার খেলার সময়ের বিস্তারিত জানাবেন তাজিন খন্দকার। নিবিড়, আপনাকে আবারও ধন্যবাদ।